গল্প বলার ঠেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পৃষ্ঠে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। গোপীনাথ অন্তর্ধান রহস্য। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। আবহ সুকমল মুখার্জি। অডিও রূপান্তর ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। বছর দশেক আগের ঘটনা। খবরের কাগজে একটি আইনি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আর তার কয়েক মাস পরে গোপীনাথ নামে জনৈক ব্যক্তি কলকাতা থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেল। এই দুটি ঘটনার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু যোগসূত্র যে আছে ঘটনাক্রম সেটাই প্রমাণ করে দিয়েছিল। নিরুদ্দেশের ঘটনা কলকাতা শহরে নতুন কিছু নয়, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের তদন্তে নামাটা সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে সেটাই ঘটেছিল, কারণ গোপীনাথের নিরুদ্দেশ হওয়ার প্রেক্ষাপটটি ছিল অত্যন্ত রহস্যজনক এবং ভয়ঙ্কর। তদন্তের ভার পড়েছিল আমার ওপর। অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে নানান সূত্র মারফত যে চমকপ্রদ কাহিনীটি উদ্ঘাটিত হয়েছিল তা যে কোনো নাটক, নভেল কিংবা বায়োস্কোপের প্লটকেও হার মানিয়ে দিতে পারে। সে বিস্তৃত কাহিনীর মূল অংশটুকু সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, তাহলে মূল মামলাটিতে ঢুকতে আপনাদের সুবিধে হবে। ঘটনাগুলি আমি জেনেছিলাম আলাদা আলাদা করে, আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে, এইভাবে। শুরু করব প্রায় ৩২ বছর আগে, যেখানে ঘটনার সূত্রপাত, সেই ফুলবাগান থেকে। গদাধর বসু ফুলবাগানের একজন সম্পত্তিশালী লোক। ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা আয় করেছিলেন। অগাধ সম্পত্তির মালিক ছিলেন। সংসারে নিজের লোক বলতে কেবল স্ত্রী চাঁপা আর একমাত্র পুত্র পরাণ। এছাড়া ছিল অসংখ্য দাস দাসী। পরাণ ছিল সকলের নয়নের মণি।
5 বছর বয়সে পরাণের হাতে খড়ি দেওয়া হলো। বাবা গদাধর উপযুক্ত শিক্ষকের হাতেই পরাণের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন। শিক্ষক মশাই বাড়িতে এসে পরাণকে পড়াতে লাগলেন। যথাযথ শিক্ষা আর ভালোবাসায় শিশু মন ধীরে ধীরে বিকশিত হতে লাগল। জীবনে প্রথম ধাক্কাটা এলো যখন তার বয়স 10 বছর। বিনা মেঘে বজ্রপাতের মতো পরাণের মা চাঁপা কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। পরাণের বাবা গদাধর চিকিৎসার কোনো ত্রুটি রাখলেন না। জলের মতো টাকা খরচ হয়ে যেতে লাগলো। শহরের বড় বড় ডাক্তার এসে তার চিকিৎসা করতে লাগলেন, কিন্তু কেউই তাকে সারিয়ে তুলতে পারলেন না। টানা 4 মাস শয্যাশায়ী থাকার পর পরাণের স্নেহময়ী জননী স্বামী পুত্র সংসারের মায়া ত্যাগ করে চিরকালের জন্য চোখ বুজলেন। এই অকাল মৃত্যুতে মা নেওটা পরাণ শোকে অধীর হয়ে পড়ল। দাসদাসীরা কেউই পরাণকে কোনোভাবেই শান্ত করতে পারল না। শেষে গদাধরকেই হাল ধরতে হলো। এখন থেকে তিনি পরাণের সঙ্গে ছায়ার মতো লেগে রইলেন। একই সঙ্গে খাওয়া, শোয়া, ঘোরা শুরু করলেন। ধীরে ধীরে বাবার স্নেহ পেয়ে পরাণ মার দুঃখ ভুলতে লাগল। এদিকে চাঁপার মৃত্যুর পরপরই গদাধরের অগাধ অর্থ আর সম্পত্তির টানে নানা জায়গা থেকে নানান লোক তাদের মেয়েদের সাথে গদাধরের বিয়ে দেওয়ার জন্য গদাধরকে তোষামোদ করতে শুরু করল। দ্বিতীয়বার আর বিয়ে করবেন না বলে গদাধর প্রথম প্রথম অনেককেই বিদায় করে দিলেন, কিন্তু ধীরে ধীরে এ বিষয়ে তার সিদ্ধান্ত কিছুটা শিথিল হল। বছর 2 মাথায় তিনি দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্তই নিলেন। পাত্রী জুটতে বিলম্ব হল না, হওয়ার কথাও ছিল না। গদাধরের বিয়ে হয়ে গেল। পরাণের নতুন মা তারা এসে অন্তঃপুরের অধিকার নিলেন। তারার স্বভাব চাঁপার স্বভাবের একেবারে বিপরীত। চাঁপা ছিলেন মিষ্টভাষী, কিন্তু তারা হলেন মুখরা। চাঁপার কথায় সকলেই সন্তুষ্ট হতো, কিন্তু তারার কথায় সকলেই মর্মাহত। পুরনো চাকর বাকরেরা তার ব্যবহারে একে একে কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল। কিন্তু তারার মন যতই দূষিত হোক না কেন, গদাধরের চোখে সে একেবারে কাঁচের মতো স্বচ্ছ। দাসদাসীদের ওপর তারার দুর্ব্যবহার গদাধরের চোখেই পড়ল না। তারার মোহে পড়ে গদাধরের অপত্য পিতৃস্নেহ ধীরে ধীরে পরাণের ওপর থেকে সরে যেতে লাগল। এইভাবে আরও 2 বছর কেটে গেল। তারা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। গদাধর আদর করে কন্যার নাম রাখলেন রানী। দাসদাসীরা মনিবের মনোভাব বুঝে নিতে পারে। ক্রমে পরাণের কদর কমতে লাগল আর রানীর আদর বাড়তে লাগল। আরও 2 বছর কেটে গেল। অবহেলা, বিনা দোষে বিমাতার কটূক্তি চোখের ওপর দেখেও গদাধর কিন্তু কিছুই বলতে পারে না। পরাণের বয়স যখন 16 বছর, একদিন রাত্রে নিজের কতকগুলো কাগজ আর খাতা বইপত্র সঙ্গে নিয়ে কপর্দকহীন অবস্থায় পরাণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। এরপর কোন পথে সে হাঁটল, কিভাবেই বা তার দিন কাটল, সে খবর আমরা পাইনি। তবে বাড়ি ছাড়ার 2 মাস পর সে বর্ধমানের এক কাপড়ের দোকানে 2 টাকা মাসিক বেতনে যে 1 বছর কাজ করেছিল তা আমরা জানতে পেরেছি। এরপর আবার তার সন্ধান পাওয়া গেল একেবারে আগ্রা শহরে। কখনো হাঁটা পথে, কখনো নৌকো করে, কখনো রেলপথে পরাণ আগ্রায় পৌঁছেছিল। এই আগ্রা যাওয়ার পথেই এই মামলার এক গুরুত্বপূর্ণ চরিত্র কিরণের সাথে তার দেখা হলো।
কিরণ নিজের পরিচয় দিতে গিয়ে পরাণকে জানালো, প্রথমে মাটা অকালে মরে গেল, আর কিছুদিন পর বাপটাও মরল। বিষয় সম্পত্তি যা ছিল ওই জ্ঞাতি গোষ্ঠীরা দখল করে নিল। আমি গ্রামের লোকজনদের জানালাম সে কথা। সেই রাগে আমার কাকা জ্যাঠারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। শুধু মুখের কথা নয়, দু একবার চেষ্টাও করলো। আমি ওই শত্রুপুরীতে থাকার সাহস পেলাম না। ভাবলাম পথে বেরিয়ে পড়ি, যা থাকে কপালে। কিরণের কথা শুনে পরাণ বলল, তার মানে তো আমাদের দুজনের অবস্থা এখন প্রায় একই। তোমাকেও তোমার বাড়ির লোকেরা চায় না, আমাকেও আমার বাড়ির লোকেরা চায় না। নিজেদের বাড়ির সুখ আমাদের কপালে নেই। তাহলে এসো, এখন থেকে আমরা দুজনে একসঙ্গেই থাকি, তারপর যা থাকে কপালে। সমব্যথী এবং সমবয়সী দুই তরুণের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে বেশি সময় লাগলো না। এরপর নানা ঘাটের জল খেয়ে ঘুরতে ঘুরতে তারা যখন আগ্রায় পৌঁছল, তখন জয়চন্দ্র নামে এক বাঙালি দোকানদারের সাথে তাদের দেখা হলো। পরাণ আর কিরণের সব কথা শুনে এই অল্প বয়সী বাঙালি ছেলে দুটির প্রতি হৃদয়বান জয়চন্দ্রবাবু বড়ই সহানুভূতিশীল হয়ে পড়লেন। বললেন, এই অজানা অচেনা শহরে তোমরা এখন আর যাবেই বা কোথায়? শোনো, এক কাজ করো, আপাতত তোমরা আমার কাছেই থাকো। হ্যাঁ, এরপর দেখছি কি ব্যবস্থা করা যায়। এরপর পরাণ আর কিরণ তাঁর আশ্রয়েই রয়ে গেল। কিছুদিন পর জয়চন্দ্রের দোকানের একজন কর্মচারী কাজ ছেড়ে দিয়ে বিশেষ কারণে অন্য জায়গায় চলে গেল। পরাণের সরল মার্জিত ব্যবহারের জন্য জয়চন্দ্র দুজনের মধ্যে পরাণকেই একটু বেশি স্নেহ করতেন। তিনি পরাণকে বললেন, দোকানের দায়িত্বটা নিতে পারবে? মন দিয়ে কাজ করতে হবে কিন্তু। পরাণ কৃতজ্ঞতার সঙ্গে বলল, আমি মন দিয়ে কাজ করব, আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে দোকানের আরও উন্নতি ঘটাতে পারি। কিন্তু কাকাবাবু, কিরণের যদি একটা ব্যবস্থা করে দেন তো ভালো হয়। বন্ধুর প্রতি পরাণের এই আন্তরিক টান দেখে জয়চন্দ্র মনে মনে খুশি হলেন, কিন্তু সে কথা প্রকাশ করলেন না। পরাণ জয়চন্দ্রের দোকানের দায়িত্ব নিয়ে উৎসাহের সঙ্গে কাজ শুরু করে দিল। এর কিছুদিন পর জয়চন্দ্র কিরণের হাতে একটা ঠিকানা লেখা কাগজ আর একটা চিঠি দিয়ে বললেন, শোনো, এই ঠিকানায় গিয়ে দোকানের মালিকের হাতে এই চিঠিটা দেবে। আমি বলে রেখেছি, আজ থেকে এই কাজে লেগে যাও। থাকা খাওয়া এখানেই যেমন করছো তেমনি করবে। কিরণ সেই চিঠি নিয়ে নতুন কাজে যোগ দিতে চলে গেল। এই ঘটনায় কিরণের চাইতে পরাণ কম খুশি হল না। এদিকে পরাণের কর্মদক্ষতা আর পরিশ্রমে ক্রমেই জয়চন্দ্রের দোকানের শ্রীবৃদ্ধি ঘটতে লাগল। দোকান থেকে আয়ের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেল। পরাণের দক্ষতায় খুশি হয়ে জয়চন্দ্র তার বেতন 25 টাকা থেকে 50 টাকা করে দিলেন। পরাণ বলল, কাকাবাবু, আমি তো আপনার এখানেই খাই, আপনার এখানেই থাকি। অত টাকা আমি এখন নিয়ে কি করব? সামান্য যা হাত খরচা লাগে শুধু সেটুকু হলেই তো আমার চলে যায়। জয়চন্দ্র খুশি হয়ে বললেন, বেশ বেশ, তবে তোমার নামেই আমার কাছে জমা থাকবে। একসঙ্গে অনেকখানি জমলে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। ঠিক এই সময়টাতেই আবির্ভাব ঘটল গোপীনাথ দাসের। গোপীনাথ দাস অর্থাৎ যার নিরুদ্দেশ হয়ে যাওয়াকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। সে যে কোথা থেকে আগ্রায় হাজির হয়েছিল তা তখন জানা যায়নি। জয়চন্দ্রের দোকানেই পরাণের সাথে তার প্রথম আলাপ। যে কোনো কারণেই হোক, গোপীনাথকে পরাণের ভালো লেগে গেল। আগ্রায় তারও কোনো থাকা খাওয়ার জায়গা নেই শুনে পরাণ তাকে নিজের কাছেই রেখে দিল। বলল, কোথায় আর যাবে, আমার সঙ্গেই থেকে যাও। জয়চন্দ্রের বাড়িতে অনেকেই খেত, সুতরাং গোপীনাথেরও খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। গোপীনাথ পরাণের ফাই ফরমাস খেটে দিত। পরাণ তাকে 2 টাকা করে মাইনে দিত। পরাণের সব দিকেই গোপীনাথের খেয়াল থাকত। গোপীনাথের প্রভুভক্তি দেখে পরাণ তার মাইনে বাড়িয়ে 5 টাকা করে দিল।
পরাণ তাকে মাইনে দিলেও তার সঙ্গে বন্ধুর মতোই মিশত। দুজনের মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক ছিল না। ধীরে ধীরে পরাণের সব কথা, পূর্ব ইতিহাস গোপীনাথও জানতে পেরেছিল। পরাণ তার সঙ্গে সব গল্পই করত। গোপীনাথ পরাণকে ছেড়ে আর কোথাও গেল না। এইভাবে আগ্রা শহরেই পরাণ, কিরণ আর গোপীনাথের দিন, মাস, বছর কাটতে লাগলো। বড়লোকের ঘরে জন্মেও পরাণকে জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, এ কথা সত্যি। কিন্তু ঈশ্বর তাকে মানসিক কষ্ট যতই দিন না কেন, তার শরীরটা কিন্তু নিরোগ রেখেছিলেন। শারীরিক অসুস্থতা যে কাকে বলে এ যাবৎ পরাণ তা জানতে পারেনি। সেই পরাণের নিরোগ শরীরে হঠাৎ করেই এক অদ্ভুত রোগের সূত্রপাত হলো। মাঝে মধ্যেই অকারণে তার মাথার ভেতরটা টনটন করে উঠতে লাগলো। দিনে দিনে ব্যথাটা বাড়তে লাগলো। ক্রমে তা সহ্য করাটাই কষ্টকর হয়ে উঠল। সে দুর্বল হতে শুরু করলো। অনেক রকম ওষুধ বিষুধ খেয়ে চেষ্টাচরিত করেও ব্যথার উপশম তো দূরের কথা, উত্তরোত্তর তারও বেড়েই চলল। গোপীনাথ প্রাণ ঢেলে সেবা করতে লাগলো, ঘড়ি ধরে ওষুধ খাওয়াতে লাগলো। জয়চন্দ্র আগ্রার নামকরা ডাক্তারদের দেখালেন, কিন্তু রোগের প্রকৃত কারণ যে কি কেউই তার নির্ণয় করতে পারল না। শেষে কিরণ বলল, আমার মনে হয় এ রোগের চিকিৎসা এখানে হবে না। পরাণকে বোম্বাই নিয়ে গিয়ে একবার দেখি, সেখানেও যদি না হয় তখন অগত্যা কলকাতাতেই যেতে হবে। কলকাতায় অনেক বড় বড় ডাক্তার আছে, তারা নিশ্চয়ই রোগ ধরতে পারবে, পরাণও সুস্থ হয়ে যাবে। প্রস্তাব শুনে জয়চন্দ্র বললেন, তবে তাই করো, টাকার জন্য তো অসুবিধে নেই। পরাণের নিজের টাকাই আমার কাছে জমা পড়ে আছে। গোপীনাথ বলল, আমিও দাদাবাবুর সঙ্গেই থাকবো। কিরণ আপত্তি জানিয়ে বলল, না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই গোপীনাথ, আমি তো সঙ্গে আছি। দাদাবাবুর দেখাশোনা তো আমিই করি। বাবুর কখন কি লাগবে না লাগবে সে তো আমিই ভালো বুঝবো। তুমি যাওয়া মানে কিন্তু শুধু শুধু একজনের খরচ বাড়বে। এমনিতেই এখন কত কি খরচ হয় না হয় এখনও আমাদের জানা নেই। দুজন মানুষ যেখানে হোক ব্যবস্থা করে নিতে পারবো। লোক বেড়ে গেলে আবার অসুবিধা হবে। আমি সঙ্গে থাকলে বরং আপনাদের সুবিধেই হবে। ঘরেই দুটো ভাত ফুটিয়ে নিতে পারবো, তাতে বরং খরচ কমবে। আর রান্না তো আমিও করে নিতে পারবো গোপীনাথ। আপনি যখন দোকানঘাট, ডাক্তার, ওষুধ করবেন তখন একলা ঘরে দাদাবাবুকে কে দেখবে? অচেনা জায়গা, একটু লোকজন থাকা ভালো। দুজনের এই কথোপকথন শুনে জয়চন্দ্র বললেন, আমার মনে হয় গোপীনাথ সঙ্গে থাকলেই তোমাদের সুবিধে হবে। খরচের জন্য ভাবতে হবে না। এমনিতে পরাণের অনেক টাকাই এতদিন জমা হয়েছে। এর পরেও যদি লাগে তো তার ব্যবস্থা আমিই করব। গোপীনাথ সঙ্গে যাক। কিরণ জয়চন্দ্রের ওপর আর কোনো কথা বলতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও তার কথাই মেনে নিল। স্থির হলো পরাণকে নিয়ে কিরণ আর গোপীনাথ দুজনেই যাবে। নির্দিষ্ট দিনে তিনজনে বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। জয়চন্দ্র নিজে স্টেশন পর্যন্ত সঙ্গে গেলেন। ট্রেনে তুলে দিয়ে পরাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে জয়চন্দ্র ট্রেন থেকে নেমে এলেন। ট্রেন ছেড়ে দিল। বিষণ্ণ মনে জয়চন্দ্র বাড়ি ফিরে এলেন। যাত্রাপথে ট্রেনের মধ্যে একসময় জল খেতে গিয়ে পরাণ দেখল একটুও জল নেই। পরের একটা ছোট স্টেশনে ট্রেনটা যেই থামল, কিরণ গোপীনাথকে বলল, গোপীনাথ, ওই প্ল্যাটফর্মের শেষে একটা ইনারা রয়েছে, যা তো চট করে নেমে এক ঘটি জল নিয়ে এসো তো। গাড়ি কি এখানে বেশিক্ষণ দাঁড়াবে? চট করে যাও না, কতক্ষণ আর লাগবে? পরাণ জল খেতে গিয়ে জল পায়নি। সুতরাং গোপীনাথ আর দ্বিরুক্তি না করে ঘটি হাতে ট্রেন থেকে নেমে পড়ল। সবেমাত্র সে ইদারার কাছে পৌঁছেছে তখনই ট্রেন ছেড়ে দিল। গোপীনাথ দৌড়ে এসেও আর ট্রেনে উঠতে পারল না। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তার জিনিসপত্র
টাকা পয়সা সব ট্রেনেই রয়ে গেল। সম্বলের মধ্যে তার কাছে রইল শুধু সেই জলের ঘটি। তবুও ওই অবস্থাতেই সে আবার বোম্বাই যাওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সফল হলো না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সে আবার আগ্রাতেই ফিরে আসা মনস্থ করল। ক্রমাগত 3 রাত হেঁটে, কখনো শুধু জল খেয়ে, কখনো চেয়ে চিনতে যা পেল খেয়ে 3 দিন পর সে আগ্রায় এসে পৌঁছল। তার মুখে সব শুনে জয়চন্দ্র বললেন, সে কি, প্রথমেই একটা বাধা পড়ল? না না, এটা একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ হয়ে গেল। আমি না সঙ্গে থাকলে দাদাবাবুকে এখন দেখবে কে? না না, তোমার সেখানে থাকাটা খুব জরুরি। তুমি না থাকলে পরাণের সেবা শুশ্রূষা ঠিক হবে না। কিরণ একা কত দিক সামলাবে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কালই আবার বেরিয়ে পড়ো, বোম্বাই গিয়ে ওদের সঙ্গে দেখা করে নাও। আজ রাতেই কোনো গাড়ি ধরা যায় না? না, আজ থাক, আজ দিনটা বিশ্রাম নাও, কালই রওনা দাও। অবশেষে গোপীনাথ বোম্বাই শহরে এসে পৌঁছল। আগে সে কখনো এ শহরে আসেনি, সুতরাং পরাণ ও কিরণকে খুঁজে বার করা তার পক্ষে নিতান্ত সহজ হল না। প্রায় মাসখানেক বোম্বাইতে থেকে সে নানান জায়গায় পরাণ কিরণের খোঁজ করে বেড়াল। যেখানে যেখানে বাঙালিদের সন্ধান পেল, তাদের প্রত্যেককেই সে পরাণ কিরণের কথা বলল, কিন্তু কেউই কোনো সন্ধান দিতে পারল না। রাস্তাঘাট, দোকান বাজার, অলি গলি ঘুরে বেড়াল, কিন্তু পরাণ কিরণের দেখা মিলল না। অবশেষে তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এখানকার ডাক্তাররাও তার দাদাবাবুর অসুখের ব্যাপারে কোনো আশার আলো দেখাতে না পারায় কিরণ তাকে নিয়ে কলকাতাতেই চলে গেছে। তাই সেও কলকাতাতেই যাওয়া মনস্থ করল। কলকাতা গোপীনাথের কাছে একেবারে অচেনা জায়গা নয়। তিলক দাস নামে এখানে তার এক দূর সম্পর্কের আত্মীয় থাকে। বহুদিন আগে একবার সে কলকাতা এসে এই তিলক দাসের বাড়িতেই মাসখানেক ছিল। এবারও সে কলকাতায় এসে এই তিলক দাসের বাড়িতেই উঠেছিল। এখান থেকেই সে নিরুদ্দেশ হয়ে যায়। তিলক দাসী গোপীনাথের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা পুলিশকে জানালো এবং তদন্তের ভার এসে পড়ল আমার ওপর। দায়িত্ব হাতে নিয়ে প্রথমেই তিলক দাসের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলাম। এই গোপীনাথ আপনার কে হয়? আমার দূর সম্পর্কের আত্মীয়, আমরা একই গ্রামে থাকতাম। আপনি কলকাতায় চলে আসার পরেও তার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? আগে না, যোগাযোগ ছিল এই কথাটা ঠিক বলা যাবে না। সে আমার এখানে 2 বারই মাত্র এসেছিল। প্রথমবার সে যখন এলো, সে আজ থেকে প্রায় বছরখানেক আগে। তখন সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। গোপীনাথ করতো কি? আমি যখন গ্রাম ছেড়ে চলে আসি তখন তো সে বেশ ভালো অবস্থা সম্পন্ন মধ্যবিত্ত, স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভরা সংসার, গোয়ালে গরু, গোলায় ধান, পুকুর, জমি জমা সবই ছিল। কিন্তু তারপর কি যে হলো, 2-4 বছরের মধ্যেই গোপীনাথের শনির দশা শুরু হলো। পরপর ওর বউ, ছেলে মেয়েগুলো একে একে মারা গেল। তারপর থেকেই ও যেন কীরকম একটা যেন হয়ে গেল। ক্রমেই তার ভিটে বাড়ি, গোয়াল, পুকুর সব কিছুতেই একটা অলক্ষীর ছায়া পড়ল। তারপরেই গ্রাম ছেড়ে চলে গেল সে। আজ এখানে তো কাল সেখানে, এভাবে ঘুরে বেড়াতে লাগলো। এই সময় একদিন আমার এখানে সে এসেছিল। আমি ওর সব খবরই জানতাম, তাই বেশ যত্ন করে তাকে আমি বাড়িতে থাকতে দিলাম। প্রায় মাসখানেক আমার বাড়িতে ছিল। তারপর হঠাৎ একদিন চলে গেল। বলল, শুধু শুধু তোমার অন্ন ধ্বংস করব না। এরপর বহুদিন আর গোপীনাথকে দেখতে পাইনি। তবে লোকমুখে শুনেছিলাম সে নাকি ভারতবর্ষের তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছে। এবারে যে এলো সেটা কতদিন আগে? আজ
4 দিন হলো। কোথা থেকে এসেছিল বা একদিন কোথায় ছিল সে ব্যাপারে আপনাকে কিছু বলেনি? আগ্রা থেকে এসেছিল। সেদিন রাত্রে আমার সঙ্গে অনেক কথাবার্তাই হলো। জানেন, এর আগের বার তাকে যেমন একটা চঞ্চল, সর্বদা অস্থির, এরকম একটা মানুষ বলে মনে হচ্ছিল, এবার কিন্তু সেটা মনে হলো না। বেশ ধীর স্থির, সুস্থ স্বাভাবিক মানুষ বলেই মনে হচ্ছিল। বাউন্ডুলে ভাবটা আর ছিলই না, একেবারে সংসারী লোকের মতোই লাগছিল। এরপর তিলক দাস সেদিন রাতে গোপীনাথের মুখে শোনা সমস্ত ঘটনা, অর্থাৎ আগ্রায় পরাণের সাথে গোপীনাথের প্রথম সাক্ষাতের পর থেকে বর্তমানে কলকাতায় তার আসা পর্যন্ত সমস্ত ঘটনা আমাকে শোনালো। সব শুনে আমি বললাম, এখানে আসার পর সে নিশ্চয়ই আবার পরাণের খোঁজেই বেরিয়েছিল। হ্যাঁ। কোথায় যাবে আপনাকে বলে গিয়েছিল? হ্যাঁ, পরাণবাবুদের বাড়িতেই গিয়েছিল। ঠিকানা জানতো? হ্যাঁ, পরাণবাবুর বাবার নাম গদাধর বসু। ইনি ফুলবাগানের একজন বিত্তশালী লোক। এ সবই গোপীনাথ জানতো। সেই কারণেই তার ধারণা হয়েছিল যে কিরণ নিশ্চয়ই অসুস্থ পরাণকে নিয়ে গদাধর বাবুর বাড়িতেই যাবে, তাই সেখানেই আগে খবর নিতে গেছিল। বুদ্ধিমান লোক। তারপর সারাদিন পর সন্ধ্যের সময় মুখ চুন করে বাড়ি ফিরল। জিজ্ঞেস করলাম, কি গো গোপীদা, সন্ধান পেলে? আমার প্রশ্ন শুনে তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। হাসি মুখে বলল, ভালো খবর আছে রে তিলক। সন্ধান পেয়েছো? সে তো পেয়েছি, কিন্তু আরো বড় খবর শুনে এলাম। অসুখ সেরে গেছে? সে আর সারতে কতক্ষণ, সে কথা বলছি রে। তবে ভালো খবরটা কি? দাদাবাবু এখন ও বাড়ির কর্তা। মাস 2 আগে পরাণ দাদাবাবুর বাবা গদাধর বাবু মারা গেছেন। মৃত্যুকালে তিনি তার বিশাল সম্পত্তির 3 ভাগই পরাণ দাদাবাবুর নামে উইল করে গেছেন, আর 1 ভাগ দিয়ে গেছেন তার কন্যাকে। এসব কথা জানতে পেরে দাদাবাবু তার নিজের বাড়িতেই ফিরে গেছেন। উকিলের সাথে কথাবার্তা বলে তিনি এখন 3 ভাগ সম্পত্তির মালিক হয়েছেন। ওসব খবর তুমি জানলে কোথা থেকে? আশপাশের লোকের সাথে কথা বললুম। পাড়ার সবাই তো জানে। আমি ওখানে গিয়ে পরাণচন্দ্রের নাম বলে খোঁজ করতেই তো সবাই ওই একই কথা বলল। তা তুমি নিজে পরাণবাবুর সাথে দেখা করোনি? তার নিজের মুখ থেকে তুমি কিছু শোনোনি? হতচ্ছাড়া দারোয়ানগুলো তো আমাকে ঢুকতেই দিল না। বলল বাবুর শরীর ভালো নেই, তাই নাকি তার কাছে বাইরের লোকের যাওয়ার নিষেধ আছে। তা তুমি তাকে তোমার পরিচয় দাওনি? বললাম তো যে দাদাবাবু আমাকে চেনেন, আমার নাম শুনলেই ডেকে পাঠাবেন। তা হতচ্ছাড়া সে কথা শুনলে তো। তার মানে পরাণবাবুকে তুমি এখনো দেখোইনি? না, তবে বাবুর বন্ধুকে দেখেছি। কিরণ বাবু? হ্যাঁ, বাইরে থেকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। রাস্তার দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখতে পাইনি নিশ্চয়ই, দেখতে পেলে তো ডাকতেন। ভাবলাম রাস্তা থেকেই একবার একে ডাকি, কিন্তু তার আগেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তারপর আর তাকে দেখতে পেলাম না। সন্ধে পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে এলাম। তাহলে কি করবে এখন ভাবছো? কাল সকাল সকাল আর একবার গিয়ে দেখব, যে করেই হোক দেখা করার চেষ্টা করব। এরপরে এ বিষয়ে আর কোনো কথা হয়নি। পরদিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় বলে গেল, দুপুরের মধ্যেই ফিরে আসবো, এখানেই খাবো। দেখা হলে বাবু নিশ্চয়ই আমায় ওখানেই থেকে যেতে বলবেন। সেরম হলে তোমার সঙ্গে দেখা করে যাব, তখন আমার ব্যাগপত্রগুলোও নিয়ে যাব। এই বলে সেই যে গেল আর ফিরল না। শেষে আমি নিজেই গেলাম পরাণবাবুর সাথে দেখা করতে। দারোয়ান ভেতরে খবর পাঠালো। খোদ পরাণবাবু নিজেই গেটের কাছে এসে আমার সঙ্গে দেখা করলেন। কিন্তু তার মুখে যা শুনলাম তাতে তো আমার সব কিছু একেবারে তালগোল পাকিয়ে গেল। গোপীনাথ নাকি তার কাছে কখনো যায়নি। গোপী নামে তার নাকি কোনোদিন কোনো চাকর ছিলই না। ও নামে তিনি কাউকে চেনেনই না। এমতাবস্থায় আপনাদের কাছে ছাড়া আর কোথায় যাব বলুন? কলকাতায় আপনি ছাড়া গোপীনাথের চেনা লোক আর কেউ আছে? না, আমি ছাড়া এখানে তার আর কোনো চেনা লোক কেউ নেই।
তার কাছে কোনো টাকা পয়সাও নেই। আপনি কি ফুলবাগানের গদাধর বাবু বা তার ছেলে পরাণবাবুকে আগে দেখেছেন? না, আগে চিনতাম না। পরাণবাবু যখন আপনার সঙ্গে দেখা করেন তখন কি তিনি একাই ছিলেন নাকি সঙ্গে তার বন্ধু কিরণও ছিল? আগে না, তিনি একাই আমার সঙ্গে দেখা করেছিলেন। তাকে কি অসুস্থ বলে মনে হয়েছিল আপনার? না, সম্পূর্ণ সুস্থ ছিলেন। আচ্ছা, সেদিন রাত্রে গোপীনাথ যেমন পরাণবাবুর ঠিকানা আপনাকে বলেছিল, তেমনি কিরণের ঠিকানা সম্পর্কে কিছু জানিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বলেছিল। কিরণের বাবার নাম, হ্যাঁ, কেদারনাথ দাস, টালিগঞ্জে তার বাড়ি। এরপর আমি তিলক দাসের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে মনে হলো গোপীনাথের মতির স্থিরতা নেই, কোথাও হয়তো চলে গেছে, আবার নিজে থেকেই একদিন দেখা দেবে। কিন্তু আবার মনে হলো পরাণ গোপীনাথকে অস্বীকার করলো কেন? যাই হোক, তদন্তে যখন নেমেছি তখন ভালো করেই সব দিকটা একবার খতিয়ে দেখা দরকার। এই ভেবে তিলক দাসের বাড়ি থেকে বেরিয়ে ফুলবাগানে চলে এলাম। ফুলবাগানের মধ্যে পরাণবাবুদের বাড়িটাই সবচাইতে বড়, অনেকখানি জায়গা নিয়ে বাড়ি। তার বাবা গদাধর বসু সকলের কাছেই বিশেষ পরিচিত ছিলেন, ফলে বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধাই হলো না। এত বড় বাড়িতে যেমন লোকজন থাকা উচিত তেমন লোকজন আছে বলে মনে হলো না। বাড়ির বেশিরভাগ অংশই নির্জন, কেবল সদর দরজায় 4 জন দারোয়ান বসে আছে। এই বাড়ির সামনে দিয়ে আমি আগেও অনেকবার যাতায়াত করেছি, কিন্তু 4 জন দারোয়ানকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখিনি। একজন দারোয়ানকেই দেখেছি, কেবল আজই দেখছি 4 জন। আমার সঙ্গে একজন কনস্টেবল ছিল। গেট থেকে একটু দূরে দাঁড়িয়ে কনস্টেবলকে পাঠিয়ে পুরনো ওই দারোয়ানকে ডেকে আনলাম। তাকে বললাম, তুমি কি আমাকে চেনো? না, চিনি না, তবে মনে হচ্ছে আপনি পুলিশের লোক। হ্যাঁ, ঠিকই ধরেছ। তোমার কাছে 2-4টে কথা জানার আছে। বলুন, কি জানতে চান? আমার জানা থাকলে নিশ্চয়ই আপনাকে বলবো। তোমার নাম কি? আমার নাম ভৈরব সিং। তুমি কতদিন এখানে কাজ করছো? তা প্রায় 8 বছর হয়ে গেল। তার মানে গদাধর বাবুর আমল থেকেই এখানে আছো? হ্যাঁ, তিনি মারা যাবার পর এখন তার পুত্রই আমার মালিক। গদাধর বাবুর পুত্রের নাম কি? পরাণ বাবু। তিনি এখন কোথায় আছেন? বাড়িতেই আছেন। তিনি কি বরাবরই বাড়িতেই থাকেন? না, বহুদিন তিনি ছিলেন না, এই কিছুদিন হলো বাড়িতে ফিরেছেন। এর আগে তিনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন তা আমি ঠিক বলতে পারবো না, তবে শুনেছি 16 বছর বয়সে তিনি তার বিমাতার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। সেই বিমাতা গত বছর মারা গেছেন। 2 মাস আগে কর্তাবাবুও মারা গেলেন। তার মৃত্যুর সময় তার দ্বিতীয় পক্ষের কন্যা এ বাড়িতেই ছিলেন। এখন তো পরাণবাবু চলে এসেছেন। পরাণবাবু কি একাই আছেন নাকি সঙ্গে কোনো বন্ধু বান্ধব আছেন? একাই আছেন। কাজের লোকজন বাদ দিলে পরাণবাবু ছাড়া এ বাড়িতে আর কোনো পুরুষ মানুষ আছেন? হ্যাঁ, জামাইবাবু তো এ বাড়িতেই থাকেন। আচ্ছা, পরাণবাবু যেদিন প্রথম এ বাড়িতে এলেন সেদিন তুমি কোথায় ছিলে? গেটেই ছিলাম, আমার সামনে দিয়েই তো তিনি ঢুকলেন। সেই সময় কি তিনি একাই ছিলেন নাকি সঙ্গে আর কেউ ছিল? জামাইবাবু তাকে আনবার জন্য স্টেশনে গিয়েছিলেন, জামাইবাবুর সঙ্গেই ঢুকলেন। আর কেউ তো সঙ্গে ছিল না। কোনো চাকর বাকর বা বন্ধু বান্ধব? আর কেউ তো সঙ্গে ছিল না। এই 2-1 দিনের মধ্যে পরাণবাবুর পুরনো চাকর পরিচয় দিয়ে কেউ কি তার সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, একটা লোক এসেছিল বটে। বাবুর সঙ্গে কি তার দেখা হয়েছিল? না, বাবুর সেদিন শরীর খারাপ ছিল বলে কোনো অচেনা লোককে তার সঙ্গে দেখা করতে দিতে বারণ করেছিলেন। সে বারবার বাবুকে খবর দিতে বলছিল বটে, কিন্তু আমরা আর বাবুকে কোনো খবর টবর দিইনি। পরের দিন কি সে আবার এসেছিল? হ্যাঁ, পরের দিন আবার এসেছিল, খুব সকালে। বাবুর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, সকাল থেকে সে এখানে এসে বসেছিল। বেলা 9টা নাগাদ বাবু বেরোবেন বলে গাড়িটা এনে গেটের সামনে রাখা হয়েছিল। তা বাবু এসে গাড়িতে ওঠা মাত্রই সে গাড়ির কাছে ছুটে গিয়ে বাবুর সঙ্গে দেখা করে। বাবু তাকে গাড়িতে তুলে নেয়। তারপর সে তো এখানে আর আসেনি। 9টার সময় পরাণবাবু গাড়িতে উঠে বেরিয়ে গেলেন, তো সে গাড়ি আবার ফিরল কখন? 10টা 11টার দিকে কচুয়ান গাড়ি নিয়ে ফিরে আসে। বাবু সে গাড়িতে ফেরেননি। তাহলে বাবু কিসে ফিরলেন? তিনি একখানা ঠিকে গাড়ি ধরে ফিরে এসেছিলেন। তখন বাবুর সঙ্গে কি সেই লোকটা ছিল? না, বাবু তো একাই ফিরে এলেন। তখন কটা বাজে? বেলা করেই ফিরেছিলেন, 2টোর কম হবে না।
কিন্তু আপনি এত কথা জানতে চাইছেন কেন বলুন তো? কিছু কি হয়েছে? না, এমন কিছুই হয়নি। সেদিন যে লোকটা তোমার বাবুর সঙ্গে এসেছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণেই এত কথা। তাই তোমাকে এত কথা জিজ্ঞেস করছি। তা আপনি বরং সরাসরি বাবুকে গিয়েই জিজ্ঞাসা করুন না, সেদিন বাবুর কাছ থেকে সে কোথায় গিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তোমার বাবুর কাছে গিয়ে সে কথা জিজ্ঞেস করাই যায়, কিন্তু তোমাদের সঙ্গে কথা বললেই যদি যা জানতে চাইছি জানা হয়ে যায়, তাহলে আর শুধু শুধু ওনার মতো একজন মানুষকে বিরক্ত করে লাভ নেই। আচ্ছা, সেদিন যে কোচুয়ান তোমার বাবুকে নিয়ে গিয়েছিলেন, সে এখন কোথায় আছে? আস্থা বলেই আছে। তাকে কি কিছু জিজ্ঞেস করতে চান? হ্যাঁ, কোচুয়ান হয়তো সেদিন ওই লোকটা কোথায় গেল না গেল তা জানলেও জানতে পারে। তাহলে আর তোমার বাবুকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমার কথা শুনে দারোয়ান ভৈরব আস্তাবলের দিকে হাঁটা শুরু করলো। আমিও তার পিছন পিছন গেলাম। কোচুয়ান আস্তাবলেই ছিল। তার কাছে আমার আগমনের উদ্দেশ্যটা ভৈরবই বুঝিয়ে বলে দিল। কোচুয়ান বলল, বাড়ি থেকে বেরিয়ে বাবু সেদিন তিলজলার বাগানে গিয়েছিলেন। বাবু ওই লোকটাকে নিয়ে ওই বাগানের ভিতরে ঢুকে গেলেন। আমি গাড়ি নিয়ে বাইরেই অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর বাগানের একজন মালি এসে ওই গাড়িতে উঠে বলল যে বাবুর ফিরতে দেরি হবে বলে আমাকে চলে যেতে বলেছেন। আমি গাড়ি নিয়ে ফিরে এলাম। মাঝপথে মালি গাড়ি থেকে নেমে গেল। এরপর বাবু কখন ফিরেছিলেন তার আমি জানি না। দারোয়ান ভৈরব সিং এবং কোচুয়ানের সঙ্গে কথা বলে মনে হলো এবার ভৈরব বাবুর সাথেই কথা বলা দরকার। ভৈরব সিংকে দিয়েই খবর পাঠালাম। ভৈরব সিং আমাকে বৈঠকখানার ঘরে যেতে বলল। সেখানে গিয়ে দেখলাম দুজন তোষামোদকারীর সাথে পরাণবাবু গালিচার ওপর বসে সামনের দেওয়াল জোড়া আয়নায় নিজের প্রতিবিম্ব দর্শন করছেন। আমাকে দেখে বললেন, দারোয়ানের মুখে শুনলাম একজন পুলিশের লোক আমার সঙ্গে দেখা করতে চান। তা আপনি কি সেই পুলিশের লোক? আগে হ্যাঁ, আমি সেই পুলিশের লোক। আমার কাছে আবার কি প্রয়োজন পড়লো বলুন তো? প্রয়োজন তো একটা আছেই। আপনার নামটা জানতে পারি? আমার নাম জানেন না, অথচ দেখা করতে এলেন। নামটা লোকমুখে শুনেছি, আপনার নিজের মুখ থেকে একবার শুনতে চাই। আমার নাম শ্রী পরাণচন্দ্র বসু। শুনলাম বহু বছর পর আপনি বাড়িতে ফিরে বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, এতদিন কোথায় ছিলেন? যেখানেই থাকি না কেন তাতে আপনার কি প্রয়োজন? প্রয়োজন আছে, প্রয়োজন আছে বলেই তো জানতে চাইছি। কিন্তু আমি তো জানাতে বাধ্য নই। আগ্রায় ছিলেন তাই তো? থাকলেই বা তাতে আপনার লাভ বা লোকসান কিছুই তো নেই। সেই হিসেবটা পরে করা যাবে। আপাতত বলুন, কিরণ কোথায় গেলেন? এই দুজনের মধ্যে কোনো একজন কি? কে কিরণ? আপনার বন্ধু। ও নামে আমার কোনো বন্ধু নেই। কিন্তু কদিন আগেই তো গোপীনাথ তাকে নিজের চোখে এ বাড়িতে দেখেছে। গোপীনাথটা আবার কে? আগ্রায় যে আপনার চাকর ছিল। আমি যে আগ্রায় ছিলাম এ কথা আপনাকে কে বলল? আচ্ছা বেশ, আগ্রা নয়, আপনি বোম্বাই থেকে আসছেন। তো আপনি আসার কতদিন পর গোপীনাথ এখানে এসে পৌঁছলো? কথাগুলো খুব ভালো করে শুনে নিন। আমি বোম্বে থেকে আসছি না। গোপীনাথ নামে আমার কোনো চাকর কোনো কালে ছিল না, এবং ওই নামের কোনো ব্যক্তিও এখানে আমার সঙ্গে দেখা করতে আসেনি। বুঝেছেন? এবার আপনি আসুন। আমার যা জানবার ছিল জানা হয়ে গেছে। মনে হচ্ছে আবার আসতে হবে। চলি। রাস্তায় বেরিয়ে এসে পিছন দিকে তাকিয়ে দেখলাম পরাণবাবু বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে আমি কোন দিকে যাই সেটাই লক্ষ্য করছেন। আমি আর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে চলে এলাম। পরাণবাবুর সাথে কথা বলার পর মাথার ভেতর একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধতে শুরু করল। পরাণবাবু তাঁর বন্ধু কিরণ আর বিশ্বস্ত চাকর গোপীনাথকে অস্বীকার করতে চাইছে কেন? গোপীনাথ এ বাড়িতে কিরণকে দেখেছে, কিন্তু পরাণকে দেখেনি। আজ পরাণবাবুর সাথে কথা বলে আমার একবারও মনে হয়নি যে কিছুদিন আগেও তিনি একটা কঠিন ব্যাধিতে ভুগছিলেন। ইনি কি সত্যিই পরাণবাবু, নাকি পরাণবাবুর পরিচয় ভাঙিয়ে সম্পত্তির দখল নিয়েছে অন্য কেউ? কে এই অন্য কেউ? সে কি কিরণ? কিরণ যদি পরাণ সাজতে চায় তাহলে কিরণের অস্তিত্ব অস্বীকার করাটাই স্বাভাবিক।
সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আসল পরাণের কি হলো, এবং এই আসল নকলের জালিয়াতিটা ধরে ফেলবে বলেই কি গোপীনাথকেও সরিয়ে দেওয়া হলো? না, এবার কিন্তু মামলাটা বেশ জটিল আর ভয়ঙ্কর বলেই মনে হচ্ছে। সময় নষ্ট না করে থানায় ফিরে গিয়ে আরও কয়েকজন কনস্টেবল এবং একজন জুনিয়র অফিসারকে সঙ্গে নিয়ে পরাণবাবুর তিলজলার সেই বাগানে গিয়ে হাজির হলাম। বাগানের মালি হঠাৎ এতজন পুলিশের লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে গেল। তাকে আশ্বস্ত করে বললাম, তোমার কোনো ভয় নেই, কয়েকটা কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক জবাব দেবে। নিশ্চয়ই জবাব দেব। কি জিজ্ঞেস করতে চান করুন। সেদিন তোমার বাবু একজন লোককে সঙ্গে নিয়ে বাগানে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। তারপর সেই লোকটা এখান থেকে কোথায় গিয়েছিল? আমি তো জানি না। বাবু তো আমাকে কাজে পাঠালো, বলে দিল কোচওয়ানকেও চলে যেতে বলতে। আমি তো ওর সঙ্গে গিয়ে মাঝপথে নেমে গেলাম। ফিরলে কখন? প্রায় ঘন্টা দুয়েক তো হবেই। 2 ঘন্টা পর ফিরে এসে বাবুর সঙ্গে যে লোকটা এসেছিল তাকে কি আর দেখতে পেলে? না, বাবু তো একাই ছিলেন। আমাকে একটা গাড়ি ডেকে দিতে বললেন, আমি গাড়ি ডেকে দিলাম। বাবু সেই গাড়িতে উঠেই ফিরে গেলেন। বেশ, এখন বাগানটা আমরা একটু ঘুরে দেখব, চলো। প্রথমে বাগানের ভেতরকার বাড়িটার ওপর নিচ ভালো করে খুঁজে দেখলাম। তারপর বাগানটা কি খুঁজছি জানি না, খানিকটা বোধহয় অভ্যাসের বশেই খুঁজে চলেছি। বাগানের একেবারে শেষ প্রান্তে এক ধারে একটা পুকুর আছে। দেখেই বোঝা যায় এই পুকুর কেউ ব্যবহার করে না, এর জলও ভালো নয়, এদিকটায় কেউ আসেও না। একজন কনস্টেবল পুকুরের জলের দিকে তাকিয়ে বলে উঠল, স্যার, ওখানে কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে। তাকিয়ে দেখলাম শ্যাওলার নিচে জলের ভেতর সত্যি কিছু যেন একটা রয়েছে বলেই মনে হচ্ছে। বললাম, জলে নেমে দেখতে হবে। কনস্টেবলটি জামা জুতো ছেড়ে জলে নেমে গেল। পুকুরে খুব বেশি জল ছিল না, ওই নির্দিষ্ট জায়গাটা 1 গলা জল হবে। সেখানে পৌঁছেই কনস্টেবলটি চেঁচিয়ে উঠল, ডেড বডি বলে মনে হচ্ছে স্যার। ঠেলে পাড়ের দিকে নিয়ে এসো। দেখা গেল সত্যি একটা মৃতদেহ। জল থেকে তুলে দেখলাম পুরুষ মানুষের দেহ, বুকের কাছে গভীর ক্ষত, কোমরে ইট বেঁধে জলে ডুবিয়ে রাখা হয়েছিল। বুঝতে পারলাম এ গোপীনাথেরই দেহ। তবুও নিশ্চিত হওয়ার জন্য তিলক দাসকে খবর পাঠিয়ে ডেকে আনালাম। তিলক দাস মৃতদেহ দেখেই আঁতকে উঠল, হায় হায় করে বলে উঠল, হ্যাঁ, এ তো গোপীদারি দেহ। হায় হায়, ওর এ দশা কে করলো? ওর তো কোনো শত্রু ছিল না, গোপীদার শেষে এই পরিণতি হলো। কে এমন পৈশাচিক কাজ করলো? একটু অপেক্ষা করুন, তাকে এখানেই হাজির করছি। আমার জুনিয়র অফিসার এবং কয়েকজন কনস্টেবলের সঙ্গে তিলক দাসকে বাগানেই অপেক্ষা করতে বলে বাকি কয়েকজন কনস্টেবলকে নিয়ে আমি পরাণের বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে সকাল থেকে মনে যে সন্দেহটা দানা বেঁধেছিল সেই ব্যাপারে নিশ্চিত হতে একজন কনস্টেবলকে কেদারনাথ দাসের খোঁজে টালিগঞ্জে পাঠিয়ে দিলাম। মৃত গোপীনাথ তিলক দাসকে বলেছিল কিরণের বাবার নাম কেদারনাথ দাস, বাড়ি টালিগঞ্জে। পরাণের বাড়ির গেটের কাছে নামতেই দারোয়ান ভৈরব আমার দিকে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, তোমার বাবু বাড়িতেই আছেন তো? না, খবর পাঠাবার দরকার নেই, আমরাই যাচ্ছি। এই বলে আমরা সোজা ওপরে উঠে বৈঠকখানার ঘরে গিয়ে ঢুকলাম। পরাণ সেখানেই ছিল। 3-4 জন পুলিশের লোককে একসঙ্গে দেখে প্রথমে একটু যেন আতঙ্কিত হলো, পরক্ষণেই সামলে নিয়ে বলল, কোনো খবর না দিয়ে একেবারেই ওপরে উঠে এলেন? খবর দেওয়ার প্রয়োজন মনে করিনি। সে কি কথা, ভদ্রলোকের বাড়ির ভেতরে ঢুকবেন, খবর দেবেন না? যখন খবর দেওয়ার প্রয়োজন মনে করেছিলাম তখন খবর দিয়েছি। আশ্চর্য, কি বলতে চাইছেন আপনি? আমাদের সঙ্গে যেতে হবে। যেতে হবে মানে?
বললেই যেতে হবে, না হলে জোর করতে হবে। এইভাবে আমার সাথে কথা বললে কিন্তু বিপদে পড়ে যাবেন। বিপদে কে পড়ে সেটা একটু পরেই বোঝা যাবে। এইভাবে বিনা অনুমতিতে একজনের বাড়ির ভেতরে ঢুকে পড়ার যে অপরাধ তা আপনি জানেন না? আরে জানি জানি, সব জানি। এখন চলো চলো। এই বলে তার হাতটা ধরে হিড়হিড় করে টানতে টানতে নিচে নামিয়ে আনলাম। রাস্তায় গাড়ি দাঁড়িয়েই ছিল। ধাক্কা মেরে গাড়িতে তুলে দিলাম। দুজন কনস্টেবল তার দুপাশে গিয়ে বসে পড়ল। দারোয়ানরা হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিল। তিলজলার বাগান বাড়িতে পৌঁছে গোপীনাথের মৃতদেহের সামনে পরাণকে বসিয়ে রাখলাম। তিলক দাস বিস্মিত হয়ে বললেন, এ যে পরাণবাবু। গোপীনাথের খুনি। কিন্তু পরাণবাবু গোপীনাথকে খুন করতে যাবে কেন? সে কথাটাও নিজেই বলবে, কিন্তু তার আগে জানতে হবে এ আসলে কে। তার মানে? এই সময় টালিগঞ্জে যে কনস্টেবলকে পাঠিয়েছিলাম সে একজন বৃদ্ধকে সঙ্গে নিয়ে বাগানে ঢুকল। তার কাছ থেকে জানতে পারলাম কেদারনাথ বর্তমানে বেঁচে নেই। তার কোনো আত্মীয় স্বজনও কেউ নেই। একটি ছেলে ছিল, তার নাম কিরণ। বহু বছর আগেই সে দেশত্যাগী হয়েছে। এই বৃদ্ধটি কেদারনাথের বাড়িতে কাজ করত। ছোটবেলায় কিরণকে দেখেছে। বৃদ্ধ চারদিক দেখে শুনে বেশ ঘাবড়ে গিয়ে আমাকে বলল, আমাকে নিয়ে কেন আপনারা টানা হেঁচড়া করছেন দারোগা বাবু? আমি তো কোনো দোষ করিনি। আমি তাকে অভয় দিয়ে বললাম, না না, তুমি কোনো দোষ করনি, সে আমরা সবাই জানি। তোমাকে এনেছি আমাকে একটু সাহায্য করবার জন্যে। কাজ মিটে গেলেই আমরা গাড়ি করে তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি এই বয়সে আর কি সাহায্যই করতে পারি আপনাদের? তুমি কেদারবাবুর বাড়িতে কাজ করতে তো? কেদারবাবুর কাছেই কাজ করতুম তো, কিন্তু সে তো বহুকাল আগের কথা। কেদারবাবুর ছেলে কিরণকে তুমি দেখেছিলে তো? কিরণকে? হ্যাঁ, কিরণকে তো আমি দেখেছি। সে তখন অনেক ছোট ছিল। পরাণকে দেখিয়ে বললাম, এই লোকটাকে ভালো করে দেখো দেখি, চিনতে পারো কিনা। বৃদ্ধ কাছে এগিয়ে গিয়ে চোখ কুঁচকে অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বলল, চেনা চেনা লাগছে যেন। এই কি কিরণ? হ্যাঁ, মুখের আদলটা অনেকটা কিরণের মতোই, কিন্তু আমি তো অনেকদিন আগে দেখেছি। তখন সে অনেক ছোট ছিল, ঠিক যেন বুঝতে পারছি না। কিরণের শরীরে কোনো দাগ টাগ বা চিহ্ন কিছু ছিল, মনে আছে তোমার? চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক চিহ্ন নয়, তবে একটা জিনিস দেখে বোঝা যেতে পারে। ছোটবেলায় একবার পড়ে গিয়ে, মানে খুব দুরন্ত দুষ্ট ছিল তো, ওই পড়ে গিয়ে বাঁ হাতটা ভেঙে যায়। ডাক্তার বদ্যি করে হাড় জুড়ে গিয়েছিল, কিন্তু সেই থেকে ওই বাঁ হাতটা হালকা একটু বেঁকে গিয়েছিল। তা এরও কি বাঁ হাতটা বাঁকা আছে? সঙ্গে সঙ্গে গা থেকে জামা খুলে দেখা গেল এরও বাঁ হাতটা বাঁকা। আমি বৃদ্ধকে আর আটকে না রেখে একটা গাড়ি ভাড়া করে বাড়ি পাঠিয়ে দিলাম। এবার নকল পরাণের সামনে দাঁড়িয়ে বললাম, কি কিরণ, এখনো কি সব অস্বীকার করবে, নাকি সত্যি কথাটা বলবে? প্রয়োজনে আগ্রা থেকে জয়চন্দ্র এবং সেই মারোয়ারি ব্যবসায়ী যেখানে তুমি কাজ করতে, তাদেরও কলকাতায় আনিয়ে নিতে পারি। কিরণ আমার কথার কোনো উত্তর না দিয়ে গোপীনাথের মৃতদেহের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। বললাম, গোপীনাথকে যে খুন করেছ সে তো বুঝতেই পারছে, পরাণকে কি করেছ? তোমার বাঁচার কোনো পথ নেই সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন পরকালের পাপ কিছুটা কমাতে চাইলে নিজের মুখে সব কথা স্বীকার করো। আমার কথাতেই নাকি এতক্ষণ ধরে নিজে হাতে খুন করা লাশের সামনে বসে থাকার কারণে জানি না, সে অস্থির হয়ে বলল, হ্যাঁ,
আমি কিরণ, পরাণচন্দ্র নই। আমার নাম কিরণচন্দ্র দাস। আমার বাবার নাম কেদারনাথ দাস। আমি সব কথা আপনাদের বলছি, কিন্তু আমাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলুন। কিরণকে নিয়ে পুকুর পাড় থেকে আমরা বাগানের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরে ঢুকে কিরণ ঢকঢক করে এক ঘটি জল খেল। তারপর একটু দম নিয়ে বলতে শুরু করলো। পরাণচন্দ্র আমার কেউ ছিল না, কিন্তু আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত। পথেই তার সঙ্গে আমার আলাপ। এরপর কিরণ পরাণচন্দ্রের সাথে দেখা হওয়ার থেকে শুরু করে আগ্রার সমস্ত ঘটনা আমাদের কাছে বর্ণনা করল, যা আমি আপনাদের শুরুতেই শুনিয়ে দিয়েছি। কিন্তু যে কথাগুলো তখন বলিনি সেগুলো এখন কিরণের মুখ থেকেই শুনুন। একদিন আমার দোকানে একজন বাঙালি খদ্দের এলো। তার হাতে একটা বাংলা খবরের কাগজ ছিল। মালপত্র কিনে চলে যাওয়ার সময় সে ভুল করে কাগজটা ফেলে রেখে গেল। বাংলা কাগজ দেখে অবসর সময়ে আমি সেটা পড়ছিলাম। তখনই হঠাৎ চোখ পড়ল একটা বিজ্ঞপ্তির ওপর, আর সেটাই হলো কাল। কিসের বিজ্ঞপ্তি? নিরুদ্দেশ হয়ে যাওয়া দাদার প্রতি বোনের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে পরাণচন্দ্রের সৎ বোন রানী জানাচ্ছে যে আমার মায়ের নাম তারা। বহুদিন হলো তিনি পরলোক গমন করেছেন। সম্প্রতি বাবা গদাধর বসুও স্বর্গলাভ করেছেন। মৃত্যুকালে তিনি যে উইল করে গেছেন তাতে লেখা আছে, যদি আমার পুত্র শ্রীমান পরাণচন্দ্র বসু এখনও জীবিত থাকে এবং 3 বৎসরের মধ্যে গৃহে প্রত্যাগমন করে, তাহলে সমস্ত সম্পত্তির 3 অংশ সেই পাবে। অবশিষ্ট 1 অংশ আমার দ্বিতীয়া স্ত্রীর গর্ভজাতা কন্যা শ্রীমতী রানী দাসী পাইবে। আর যদি পরাণের কোনরূপ সন্ধান পাওয়া না যায়, তাহলে সমস্ত বিষয়ের উত্তরাধিকারিণী হইবে আমার উক্ত একমাত্র কন্যা শ্রীমতী রানী দাসী। বাবা এই মর্মে উইল করে গেছেন। পরাণ দাদা, তুমি যদি জীবিত থাকো, এই বিজ্ঞাপন দেখা মাত্র তুমি বাড়িতে ফিরে এসো। উইল উকিলের কাছেই রাখা আছে। তুমি এসে নিজের পরিচয় প্রমাণ দিয়ে তোমার সম্পত্তি বুঝে নাও। আমি আজ থেকে আরও 3 বছর তোমার জন্য অপেক্ষা করব। তার মধ্যে যদি তুমি ফিরে না আসো, তাহলে বাবার সমস্ত সম্পত্তি আমার একার নামেই হয়ে যাবে। ইতি। পরাণচন্দ্র বসুর ভগিনী ও ঈশ্বর গদাধর বসুর একমাত্র কন্যা শ্রীমতী রানী দাসী। নিচে ঠিকানা লেখা ছিল ফুলবাগান, কলকাতা। এই বিজ্ঞপ্তি দেখেই তোমার মাথায় শয়তানি বুদ্ধিটা খেলে গেল? হ্যাঁ, ভাবলাম পরাণকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তার পরিচয়ে আমি সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যাব। পরাণের জীবনের সব কথাই আমি জানি। আমাদের বয়সও এক। নিজেকে পরাণ বলে চালিয়ে দিতে আমার কোনো অসুবিধাও হবে না। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ালো জয়চন্দ্রবাবু আর গোপীনাথ। এদের উপস্থিতিতে তো কিছু করা সম্ভব হবে না। সেই জন্যই চিকিৎসার নাম করে তাকে আগ্রা থেকে সরিয়ে নিয়ে যেতে চাইলে? হ্যাঁ, পরাণের মাথার যন্ত্রণার ব্যামোটাও আমারই চক্রান্ত। পাপ যখন প্রকাশই হয়ে গেছে, তখন সব কথা স্বীকার করব। এক ধরনের বিষ জোগাড় করলাম, যে বিষে মানুষ মরে না, কিন্তু মাথায় ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়। নিয়ম করে সেই বিষ পরাণকে খাইয়ে যেতে লাগলাম। 3 দিন তার যন্ত্রণা বাড়তে লাগলো। তখন জয়চন্দ্রবাবুর কাছে বোম্বাই নিয়ে যাওয়ার প্রস্তাবটা দিলাম। পরাণের জমানো টাকাগুলোও নিয়ে নিলাম। গোপীনাথকে সঙ্গে নেওয়ার ইচ্ছে আমার একেবারেই ছিল না। সেই কারণেই কৌশল করে তাকে ট্রেন থেকে নামিয়ে দিলে? হ্যাঁ, ঘটির জল ফেলে দিয়ে আমি সেটা খালি করে রেখেছিলাম। কিন্তু জানতাম গোপীনাথ আবার আসবে। অমন প্রভু ভক্ত ভৃত্য আমি জীবনে দেখিনি। ও জানতো আমরা বোম্বাই যাব। সেই কারণে বোম্বাই না গিয়ে পুনে চলে গেলাম। পথে বিষ প্রয়োগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিলাম। পুনে যখন পৌঁছলাম, পরাণ তখন সংজ্ঞাহীন। সেখানে পৌঁছে পরাণকে কিরণ বলে পরিচয় দিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু রোগী দেখে ওষুধপত্র দিলেন, কিন্তু সেদিন রাতেই
ওষুধের সঙ্গে কড়া বিষ মিশিয়ে খাইয়ে দিলাম। ভোর রাত্রে সে মারা গেল। সেখানেই তাকে সৎকার করলাম। কিরণ মারা গেল। আমি হয়ে গেলাম পরাণ। পরাণের বাক্স ঘেঁটে কতগুলো পুরনো কাগজপত্র পেলাম, তার বাবার সই করা খাতা, তার ঠিকুজি, আরও কতগুলো ছোটবেলার কাগজপত্র। ওগুলোই তোমাকে পরাণ বলে প্রমাণ করে দিল। ট্রেনে ওঠার আগে রানীকে একটা টেলিগ্রাম করে দিলাম। তার স্বামী হাওড়া স্টেশনে এলেন তোমাকে খাতির করে বাড়ি নিয়ে যাবে বলে। পরাণের কাছে তার বিমাতার সম্পর্কে সব শুনেছিলাম। রানী তার একেবারেই উল্টো প্রকৃতির, নম্র, সদালাপী। রানী আর তার স্বামী দুজনেই আমাকে বড় দাদার মতো সম্মান করত, ভালোবাসত। দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু এত বড় পাপ ঈশ্বর বোধহয় মেনে নিলেন না। তিনি গোপীনাথকে পাঠালেন। বারান্দা থেকে রাস্তার উপর গোপীনাথকে দেখে আমার মাথায় যে বজ্রপাত হলো। ঘরে ঢুকে গেলাম, দারোয়ানদের বলে দিলাম শরীর খারাপ, কেউ যেন এখন দেখা করতে না আসে। কিন্তু তুমি জানতে যে গোপীনাথ আবার আসবে, তাই রাতেই ছকটা কষে রাখলে। হ্যাঁ, পরদিন সকালে আবার তাকে দেখেই দারোয়ানকে বললাম গাড়িটা এনে রাখতে। লুকিয়ে একটা ভোজালি সঙ্গে নিয়ে গাড়িতে উঠলাম। আমাকে দেখেই গোপীনাথ ছুটে এলো। আপনি এখানে? দাদাবাবু কোথায়? তার শরীর এখন কিরম আছে? ভালো আছে, আমি তার কাছেই যাচ্ছি। তুমি যাবে? ও মা, যাব না তো কি, তার জন্যই তো আমার এত দূরে আসা। তার কাছে যাব না? কাল এসে ফিরে গিয়েছিলুম, আবার আজ ছুটে এসেছি। উঠে এসো। এরপর বাগানে গিয়ে কচুয়ানকে ছেড়ে দিলে আর মালিকে একটা কাজের বাহানায় বাইরে পাঠিয়ে দিলে। তারপর ফাঁকা বাগান বাড়িতে গোপীনাথকে একা পেলে। বাগানে ঢুকেই ওর যেন তর্স হয় না। বলল, কই বাবু কোথায়? ওই পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে বলল, কোথায় বাবু? তোর বাবুর কাছে যাওয়ার বড় স্বাদ, তাই না? তুই যা, তোর বাবুর কাছে যা। ভোজালিটা সজোরে বেঁধিয়ে দিলাম গোপীনাথের বুকে। বার দুই হেঁচকি তুলে ও সেখানেই নেতিয়ে পড়ল। তারপর কোমরে ইট বেঁধে মাছ পুকুরে ডুবিয়ে দিলাম। ভেবেছিলে পরে লাশের সন্ধান মিললেও অচেনা লোকের দেহ কেউ শনাক্ত করতে পারবে না, কিন্তু তার হলো কই? হলো না, কারণ গোপীনাথের সঙ্গে জড়িয়েছিল এই তিলক দাস। সরল সাদাসিধে গোপীনাথের নিরুদ্দেশ হয়ে যাওয়াটা তিলকবাবু মেনে নিতে পারেননি, তাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। বিচারে কিরণের শেষ পর্যন্ত চরম দণ্ডই হয়েছিল। পরাণের বোন এবং ভগ্নিপতি আন্তরিক দুঃখ প্রকাশ করে পরাণের জন্য চোখের জল ফেলতে লাগল। পরাণের বোন রানী বলল, এরপর থেকে বন্ধুকে আর কেউ কখনো বিশ্বাস করতে পারবে দারোগাবাবু? কিরণের মতো বিশ্বাসঘাতক যেমন আছে, তিলক দাসের মতো নিঃস্বার্থ মানুষও তো আছে, যে গাঁটের পয়সা খরচা করেও এই মামলার তদন্ত করাতে চেয়েছিল। গোপীনাথের মতো ভৃত্যও তো আছে, শেষ পর্যন্ত প্রভুর জন্যই তার প্রাণটা দিল। আগ্রার জয়চন্দ্রবাবুর কথাটাও ভুলবেন না। অনাত্মীয় সম্পূর্ণ অচেনা দুটি ছেলেকে নিজের কাছে আশ্রয় দেওয়া বড় কম কথা নয়। ভালো মন্দ মিলিয়ে জগৎটা শেষ পর্যন্ত সুন্দর। আপনি বোধহয় ঠিকই বলছেন। এই আপনার কথাই ধরুন না, সম্পত্তির 1 ভাগের জায়গায় 4 ভাগ পেয়েও দাদার জন্য চোখের জল ফেলছেন। এমন বোনকে কি কেউ সৎ বোন বলে? রানী কাপড়ের আঁচলে চোখের জল মুছে নিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলে মনটা একটু হালকা লাগছে দারোগাবাবু। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প গোপীনাথ অন্তর্ধান রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, রানী, সঙ্গীতা, কিরণ ও কৌচোয়ান, অপু, জয়চন্দ্র, শ্রী নিরোধ কর, তিলক দাস, সঞ্জিত, মালি, ভোগলু,
পরাণ, দারোয়ান এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।